আচ্ছা, সো আজকের ক্লাসে হচ্ছে আমরা মেইনলি আলোচনা করব আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। অর্থাৎ তোমরা তো অলরেডি জানো যে কোন যৌগই হচ্ছে আমাদের পুরোপুরি আয়নিক না, অবশ্যই তার মধ্যে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। ঠিক আছে, কোন যৌগই পুরোপুরি আয়নিক না, বাট বিশুদ্ধ সমযোজী যৌগ আছে, যেমন আমাদের ক্লোরিন, এটা হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ। বাট যদি আমি বিশুদ্ধ আয়নিক যৌগের কথা বলি, ওয়েট এ সেকেন্ড, একটা সেকেন্ড জাস্ট। হ্যাঁ, এবার শুনতে পারতেছো ঠিক মতো? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, আমরা যদি বিশুদ্ধ আয়নিক যৌগের কথা বলি, বা বিশুদ্ধ আয়নিক যৌগ বলতে কোনো কিছু নাই, বিশুদ্ধ সমযোজী যৌগের কথা বলি, তাহলে হচ্ছে আমাদের সিম্পল ক্লোরিন, ক্লোরিন গ্যাস আমাদের বিশুদ্ধ সমযোজী যৌগ। ঠিক আছে, যেখানে আসলে ইলেকট্রনের ইকুয়াল শেয়ারিংটা হয়, ইলেকট্রন সমভাবে শেয়ারিত হয়। ঠিক আছে, সমভাবে ইলেকট্রনটা শেয়ার্ড হয়, তাকে বলি হচ্ছে আমরা বিশুদ্ধ সমযোজী যৌগ। সো বিশুদ্ধ সমযোজী যৌগ আছে, আবার কিছু সমযোজী যৌগের মধ্যে এরকম ঘটনা ঘটে যে শেয়ারকৃত যে ইলেকট্রনটা আছে সেটাকে অন্য একটা যৌগ বেশি তার নিজের দিকে টানাটানি শুরু করে, তখন সেটাকে বলে আমরা সমযোজী যৌগের পোলারিটি। তখন একটা পোল ক্রিয়েট হয়, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ। ঠিক আছে, পার্শিয়াল পজিটিভ চার্জ পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়, সেদিকে আমরা যাব। এটা ছিল সমযোজী যৌগের মধ্যে আলোচনা, সমযোজী যৌগের পোলারিটি। সো যখন হচ্ছে তোমার শেয়ারকৃত ইলেকট্রন, যেটা অ্যাকচুয়ালি শেয়ার হচ্ছে, সেই ইলেকট্রনকে নিয়ে টানাটানি হয়, সেটা আমরা মেইনলি সমযোজী যৌগের মধ্যে কথা বলি। বাট আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এবং এটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা শুরু করছিলাম টপিকটা, যে আয়নিক যৌগেও, যেখানে আয়নিক যৌগ কিভাবে ফর্ম হয়, তোমার কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার হওয়ার ফলে তোমার মেইনলি আয়নিক যৌগ তৈরি হচ্ছে। সেই আয়নিক যৌগ যেখানে ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার হচ্ছে, সেই ইলেকট্রনটাকে নিয়ে অনেক সময় অনেক পরমাণুগুলো কি করে, নিজের দিকে টানাটানি শুরু করে। ইলেকট্রন ক্লাউড, বা ইলেকট্রন যে শেয়ার করলো, বা শেয়ার করানো তো একদম ইলেকট্রন দান করে দেয়া। সো এই যে ইলেকট্রনটাকে নিজের দিকে আবার টানাটানি শুরু করে। সো দিয়ে দিল, দান করে দিল, দান করা জিনিস নিয়ে আবার টানাটানি শুরু করে। সো এটা কাইন্ড অফ একটা শেয়ারিং এর মতো ঘটনা হচ্ছে, যে দান করে দিল, দান করে দিয়ে আবার ওই ইলেকট্রনটা মানে গিফট করে দেওয়া ইলেকট্রনটাকে নিজে আবার টানাটানি শুরু করতেছে। সো এটা কাইন্ড অফ একটা শেয়ারিং এর মতো কনসেপ্ট দাঁড় করাচ্ছে এখানে। সো এই জন্য আমরা এটাকে বলতেছি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, কারণ এখানে কাইন্ড অফ একটা শেয়ারিং এর মতো ঘটনা ঘটতেছে। কারণ সমযোজী যৌগে তো তোমরা তো দেখতে পাচ্ছ ইলেকট্রনের শেয়ারিং হয়, একটা যৌগ আরেকটা যৌগ ইলেকট্রন শেয়ারিং করে। সো আয়নিক যৌগের মধ্যে এরকম একটা বৈশিষ্ট্য তোমার পরিলক্ষিত হয়। এবং আসলে এই যে বৈশিষ্ট্যটা তোমার, যেখানে ইলেকট্রনের শেয়ারিংটা হচ্ছে, আহ, এখানে আসলে কয়েকটা টার্ম তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল পোলার আয়ন। পোলার আয়ন ক্ষমতা, পোলার আয়নকে ইংলিশে আমরা বলতেছি পোলারাইজেশন, আর পোলার আয়ন ক্ষমতাকে আমরা বলতেছি পোলারাইজিং পাওয়ার। ঠিক আছে, এটা ইংলিশে বলতেছি। সো আমরা যদি ফর্মাল ডেফিনেশনের কথা বলি, বইয়ের ডেফিনেশনে যদি আমরা বলি, তাহলে ডেফিনেশনটা এরকম: যখন কোন একটি ক্যাটায়ন একটি অ্যানায়নের খুব নিকটে আসে, তখন ক্যাটায়নের নিউক্লিয়াস তথা সামগ্রিক ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। এবং একই সাথে যেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, যে ক্যাটায়নের যে নিউক্লিয়াস আছে, অর্থাৎ ক্যাটায়নটি অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। ক্যাটায়নের যে নিউক্লিয়াস এবং অ্যানায়নের যে নিউক্লিয়াস, তারা অ্যাকচুয়ালি একটা একটা বিকর্ষিত হয়। ঠিক আছে, নিউক্লিয়াস নিউক্লিয়াস যেহেতু দুইটাই পজিটিভলি চার্জ, অবশ্যই এখানে বিকর্ষণের মতো ঘটনাটা ঘটবে। সো এই আকর্ষণ বিকর্ষণের ফলে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘটা আছে, সেটা ক্যাটায়নের দিকে কিছুটা সরে আসে। এই যে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে সরে আসে, সো এটাকে বলা হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন। কারণ এখানে অ্যানায়নের ইলেকট্রন মেঘ বা অ্যানায়নের শেপের বিকৃতি হচ্ছে। সো কে বিকৃতি করতেছে? ক্যাটায়ন করতেছে। সো এই ঘটনাটাকে বলতেছি আমরা অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন। পোলারায়ন হচ্ছে অ্যানায়নের, আর পোলারাইট অ্যাকচুয়ালি পোলারায়ন করতেছে ক্যাটায়ন, বা পোলারায়ন ঘটতেছে অ্যানায়নের। অর্থাৎ বিকৃতিটা ঘটে অ্যানায়নের, এই বিকৃতিটা ঘটাই হচ্ছে ক্যাটায়ন। ঠিক আছে, এই ক্যাটায়ন দ্বারা অ্যানায়নটি পোলারাইত হয়েছে বলা হয়। এভাবে পোলারিত করার ক্ষমতাকে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বা ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বলে। সো আমরা যদি একটু ছোট ডায়াগ্রামের সাহায্যে দেখি, ধরো এখানে হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, একটা পজিটিভ ক্যাটায়ন, এবং এখানে ধরো একটা অ্যানায়ন আছে। এখানে অ্যানায়নের বাইরের শেলে অবশ্যই ইলেকট্রন আছে। সো আমরা কিছু ইলেকট্রন দেখালাম, বাইরের শেলে কিছু ইলেকট্রন আছে। এখন কি করবে, এই ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা আছে, এই অ্যানায়নের যে ইলেকট্রন গুলোকে কি করবে, নিজের দিকে টানা শুরু করবে। সো এই যে দেখো, অ্যানায়নের ইলেকট্রনটাকে নিজের দিকে টানা শুরু করছে, কারণ আকর্ষণ কাজ করবে, পজিটিভ নেগেটিভ, অবশ্যই এখানে অ্যাট্রাকশন হবে। যেহেতু এখানে অ্যাট্রাকশন হতেছে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে, এই যে আমাদের শেপটা আছে, এই শেপটা কি হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। শেপটা কিরকম হয়ে যাবে আমাদের, আমরা যদি নর্মাল শেপের কথা বলি, সো এটা হচ্ছে আমাদের, যদি আমরা বিকৃত কথা বলি, এই যে দেখো আকারটা আমাদের বিকৃত হয়ে গেল কাইন্ড অফ। অর্থাৎ ইলেকট্রন গুলো কি হলো, তোমার এক পাশে চলে আসলো, ইলেকট্রন গুলো
এক পাশে চলে আসলো, এখানে কাইন্ড অফ পোল ক্রিয়েট হওয়ার মতো একটা ঘটনা ঘটছে বা মেরু ক্রিয়েট হওয়ার মতো একটা ঘটনা ঘটছে, যার এক পাশে তোমার হচ্ছে আমাদের ইলেকট্রনের আধিক্য দেখা দিচ্ছে, এক পাশে ইলেকট্রনের আধিক্য দেখা দিচ্ছে, আরেক পাশে কি হচ্ছে ইলেকট্রনের অভাব দেখা দিচ্ছে। সো কাইন্ড অফ অ্যানায়নের এখানে বিকৃত ঘটনা কি বলতেছে, ইলেকট্রন ক্লাউড যেটা ছিল, দেখো ইলেকট্রন ক্লাউড গুলোকে আমরা যদি এটাকে ইলেকট্রন ক্লাউড বলি, এই স্ট্রাকচারটাকে ধরো এখানে পুরোপুরি জাস্ট ধরার মতো করে ধরো যে হচ্ছে একটা গোলক, গোলক আছে, ইলেকট্রন ক্লাউডটা একটা গোলকের শেপ হচ্ছে। সো যখন তোমার বিকৃত করে ফেলতেছে আকারটাকে, তখন সাইজটা দেখো আমাদের কি হয়ে যাচ্ছে, এভাবে ডিস্টোর্টেড হয়ে যাচ্ছে বা বিকৃত হয়ে যাচ্ছে। সো এটা মেইনলি কি কারণে হচ্ছে, ক্যাটায়নের নিউক্লিয়াস করতেছে এই কাজটা এবং অ্যানায়নকে আসলে বিকৃত করে দিচ্ছে। তাহলে দেখো এখানে যে বিকৃত করে, এখানে কাইন্ড অফ এই যে ইনসিডেন্টটা, এটা দেখো একটা শেয়ারিং এর মতো করে মনে হচ্ছে, এই জন্য এটাকে বলতেছি আমরা আয়নীয় যৌগের সমযোজী বৈশিষ্ট্য, শেয়ারিং এর মতো করে মনে হচ্ছে। এখন এই শেয়ারিংটা বা এই যে সমযোজী বৈশিষ্ট্যটা, সেটা আসলে কার কার বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করতেছে সেটা বুঝো, সেটা অবশ্যই তোমার অ্যানায়নের পোলার আয়ন এবং ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতা, এই দুইটা ক্যারেক্টারের উপর ডিপেন্ড করতেছে। সো সিম্পল একটা অ্যানালজি চিন্তা করো, ধরো তুমি তোমার এক বন্ধুকে পিটাইতে চাও আজকে। সো তোমার বন্ধু যদি দুর্বল হয়, তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুকে পিটায় বিকৃত করে ফেলতে পারবা। বাট এটা তোমার অবশ্যই তোমার শক্তি কতটুকু, তোমার শক্তিমত্তা কতটুকু, এটা তোমার উপর যেমন ডিপেন্ড করতেছে, তোমার বন্ধু কতটা ভালনারেবল সেটা তার ওই বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করতেছে। সো কতটা বিকৃত হবে এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ক্ষমতা এবং তোমার বন্ধুর ভালনারেবিলিটি, সো দুইটা ক্যারেক্টারের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? সো এখানে যে পোলার আয়ন ক্ষমতা, পোলার আয়ন যে ঘটনা ঘটতেছে, বিকৃতির যে ঘটনা ঘটতেছে, এটা সেম ভাবে আমাদের দুইটা ক্যারেক্টারের উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে আমাদের অ্যানায়ন বা আমাদের অ্যানায়নের পোলার আয়নের উপর বা পোলার আয়ন, অ্যানায়নের পোলার আয়নের উপর। আরেকটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারের উপর, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বা ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতা, বাংলায় পোলার আয়ন ক্ষমতা, সেটাকে বলতেছি আমরা পোলার আয়ন ক্ষমতা। এটা দুইটার উপর ডিপেন্ড করতেছে। এখন দেখো ফাজান এখানে মেইনলি কি কাজটা করছে, ফাজান খুব সুন্দর একটা রুলস দিছে, যে রুলসের সাহায্যে আমি আসলে কম্পেয়ার করতে পারবো যে কোন যৌগটা বেশি আয়নিক, কোন যৌগটা বেশি সমযোজী। সো বিষয়টা দেখো, কোনটা বেশি আয়নিক তার মানে অবশ্যই সেখানে সমযোজী বৈশিষ্ট্য কম থাকবে, যেটা বেশি সমযোজী সেখানে আয়নিক বৈশিষ্ট্য কম থাকবে। সো ফাজান একটা এক্সিলেন্ট রুল, একটা তো না বেশ কয়েকটা এক্সিলেন্ট রুলস দেন, যেটার মাধ্যমে আমি কম্পেয়ার করতে পারি, দুইটা ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডের ভিতরে কম্পেয়ার করতে পারি যে কোনটা বেশি আয়নিক কোনটা বেশি সমযোজী। দেখো এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি অনেক কাজে দেয়। আমরা যে আয়নিক এবং সমযোজীর কথা বলতেছি, ধরো প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলি সেটা ধরো হচ্ছে দ্রাব্যতা, ঠিক আছে? প্রথম যে বৈশিষ্ট্য দ্রাব্যতা। এখন দ্রাব্যতা তোমরা জানো যে কোন একটা যৌগ যখন বেশি আয়নিক হবে, সেটা অবশ্যই পোলার দ্রাবক পানিতে তত বেশি দ্রবীভূত হতে চাবে, কারণ তার দ্রাব্যতা বেশি হবে। তোমরা তো জানো যে লাইক ডিসলভস লাইক, অর্থাৎ পোলার দ্রাবক, তোমার পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবীভূত হয়, ঠিক আছে? সো পোলার যৌগ মধ্যে আয়নিক যৌগ যেটা যত বেশি আয়নিক হবে, যার ভিতরে যত বেশি আয়নিক ক্যারেক্টার থাকবে, সেটা খুব সহজে পানিতে দ্রবীভূত হবে, ঠিক আছে? পানিতে দ্রবীভূত হবে। সো যত বেশি তোমার হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে, কম্পেয়ার করে দেখতে পারবা যে কার দ্রাব্যতা আসলে বেশি পানিতে। সো এই কম্প্যারিজনটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনটা খুব সহজে পানিতে দ্রবীভূত হবে, এই কম্প্যারিজনটা তুমি আসলে ফাজানের রুল দিয়ে করতে পারবা, কোনটার আয়নিক ক্যারেক্টার বেশি, কোনটার সমযোজী ক্যারেক্টার বেশি, এটা বুঝে। তারপরে আরেকটা প্র্যাকটিক্যাল ইউজ হতে পারে আমাদের, আহ আমাদের হতে পারে মেল্টিং পয়েন্ট এবং হচ্ছে বয়লিং পয়েন্ট। সো মেল্টিং পয়েন্ট কি আমাদের গলনাঙ্ক, বয়লিং পয়েন্ট হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক। অর্থাৎ তোমরা জানো যে যে সমযোজী যৌগ, সমযোজী বৈশিষ্ট্য যত বেশি হবে, তত আসলে আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা কম হবে। আয়নিক থেকে যত বেশি সমযোজীর দিকে যাবে, তত আসলে আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টটা, বয়লিং পয়েন্টের যে মানটা সেটা কমে যাবে, কারণ আয়নিকের চেয়ে সমযোজী বন্ধনটা আমাদের দুর্বল বন্ধন। সো সমযোজী বন্ধনের দিকে যত যাবে, আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট তত বেশি কমে যাবে। সো এরকম দুইটা খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে পারবো। সো এই কম্প্যারিজনটা থেকে সবাই বুঝছি আমরা এই পর্যন্ত? রেসপন্স করি। হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। এই মিল্টিং মিল্টিং পয়েন্ট আর বল্ডিং পয়েন্টেরটা একটু। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভাইয়া, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। জি জি ভাইয়া, ওইটা ভাইয়া কি বললেন? হ্যাঁ হ্যাঁ, যেটা বলতেছিলাম যে সমযোজী বৈশিষ্ট্য নেট যত চলে বেশি গেছিল হবে, ভাইয়া। তত গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা কম হবে, এটা বলতেছিলাম ভাইয়া, সমযোজী বৈশিষ্ট্য যত বেশি হবে। আচ্ছা, সো আমরা এখন আসি ফাজানের নীতি। সো ফাজান আসলে কি এমন বলছে যেটা এত বেশি ইম্পর্টেন্ট? সো আমরা যদি একদম বইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে আমরা তিনটা পয়েন্টের কথা লিখবো খাতায়। সো প্রথম পয়েন্টটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নে চার্জের পরিমাণ যত বেশি হয়, পোলার আয়ন তত বেশি হয়।
সো নাম্বার 1 পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি, পোলার আয়ন তত বেশি। এটা মাথায় রাখবো, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিটেলসে কথা বলতেছি কিছুক্ষণের মধ্যে। সো দ্বিতীয় পয়েন্ট, ক্যাটায়নের আকার যত ছোট এবং অ্যানায়নের আকার যত বড়, পোলার আয়ন তত বেশি ঘটে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ক্যাটায়নের আকার যত ছোট, অ্যানায়নের আকার যত বড়, পোলার আয়ন তত বেশি হবে, মাথায় রাখতে হবে তোমাদের। 3 নাম্বার পয়েন্ট, আমি প্রত্যেকটা পয়েন্টে তোমাদের বুঝাবো যে কেন সেখানে পোলার আয়ন বেশি হচ্ছে, কেন বিকৃতি বেশি হচ্ছে। এরপর 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে, আমি গত ক্লাসে আসলে একটা স্পেশাল কেস নিয়ে কথা বলতেছিলাম, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। সিউডো মিন্স মিথ্যা, ভণ্ড, ঠিক আছে। সো নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা স্ট্রাকচার বা একটা স্টেবিলিটি বা তোমার হচ্ছে যদি বলি আমরা স্থায়িত্ব, আমরা এই ধরনের কম্পাউন্ড গুলোতে দেখতে পারি, যেখানে আসলে এই ধরনের ইলেকট্রন বিন্যাস পাওয়া যায়, NH2 NP6 ND10। এটা অনেকটা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্টেবল হয় বা স্থায়ী হয়। বাট এটা তো নিষ্ক্রিয় গ্যাস অবশ্যই না, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে গ্রুপ 18 মৌলগুলো। সো এটা যেহেতু নিষ্ক্রিয় গ্যাস না, বাট নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা স্টেবিলিটি দেখাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি সিউডো নোবেল গ্যাস বা মিথ্যা নোবেল গ্যাস কনফিগারেশন, ঠিক আছে। সো এটা নিয়ে আমি আবার কথা বলবো আজকে ক্লাসে কিছুটা। এবং এই ধরনের কনফিগারেশন যে সকল মৌলগুলোর ভিতরে থাকবে, তারা এক্সেপশনালি পোলারাইজিং পাওয়ার দেখাবে। যে সকল ক্যাটায়নে আমাদের সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন থাকবে, তারা এক্সেপশনালি তোমার পোলারাইজিং পাওয়ার দেখাবে। যেমন এদের পোলারাইজিং পাওয়ার অবশ্যই আমাদের এই ধরনের যে স্ট্রাকচার গুলো আছে তাদের থেকে অনেক বেশি হবে। সো আমরা এই পয়েন্টটা আসতেছে মেইনলি ফাজানের নীতি, এই 3টা পয়েন্ট। সো আমি যদি বইয়ের ভাষায় বলি, এই 3টা পয়েন্টে ফাজানের নীতি ব্যাখ্যা করা হয়েছে, বাট আমরা এই 3টা পয়েন্টকে ভেঙে ভেঙে দেখবো। ফার্স্টে ক্যাটায়নের 2টা বৈশিষ্ট্য, প্রথমে চার্জ এবং আকার, ক্যাটায়নের আকার এবং ক্যাটায়নের চার্জ নিয়ে কথা বলবো। তারপর আমরা অ্যানায়নের আকার এবং অ্যানায়নের চার্জ নিয়ে কথা বলবো। সো আমরা তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা ক্যাটায়ন নিয়ে কথা বলি, যে ক্যাটায়নের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা এখানে কি হচ্ছে, ক্যাটায়ন। সো ক্যাটায়নের প্রথম আমি কথা বলবো ক্যাটায়নের হচ্ছে সাইজ নিয়ে। সো ক্যাটায়নের সাইজ নিয়ে আমরা কথা বলি, একদম ফার্স্ট পয়েন্ট ক্যাটায়নের সাইজ। সো ক্যাটায়নের সাইজ, সো তোমরা কিছুক্ষণ আগে দেখলা যে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, তার পোলারাইজিং পাওয়ার তত বেশি, তার পোলার আয়ন তত বেশি করতে পারবে, অর্থাৎ অ্যানয়নকে তত বেশি বিকৃত করতে পারবে। এখন এটা কোন লজিকের বেসে আমি কথাটা বলতেছি, বা এখানে লজিকটা কি, বিহাইন্ড দ্য লজিক পয়েন্টার, যে কেন সেখানে পোলারাইজিং পাওয়ার বেশি থাকবে। সো বিহাইন্ড দ্য লজিক হচ্ছে এরকম, যে ক্যাটায়নের আকার, ধরো এটা একটা বড় ক্যাটায়ন, ঠিক আছে, এটা একটা মাঝারি আকারের ক্যাটায়ন, আর এটা হচ্ছে আরো ছোট একটা ক্যাটায়ন। সো দেখো এই যে ক্যাটায়নের যে সাইজ তোমার সবচেয়ে বড় থেকে কমতেছে। সো এখানে একটু চিন্তা করতে পারো একই গ্রুপে উপর থেকে নিচে, সো চিন্তা করতে পারো হাইড্রোজেন, দেন হচ্ছে আমাদের হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই গ্রুপটার কথা চিন্তা করো, গ্রুপ 1 এর কথা চিন্তা করো। উপর থেকে নিচে কি হচ্ছে, আমাদের সাইজটা কি হচ্ছে, বড় হচ্ছে, উপর থেকে নিচে গ্রুপে যত নামতেছি সাইজটা বড় হচ্ছে। ধরো এখানে এরকমই একটা কাইন্ড অফ এরকম একটা কেস। সো ছোট যে মৌলটা আছে, সেই মৌলের যে চার্জ ডেনসিটির কথা বলতেছি, অর্থাৎ নিউক্লিয়াসটা ছোট হবে, সো চার্জ যে ডেনসিটি, অর্থাৎ ছোট আয়তনের ভিতরে অনেক বেশি পরিমাণ চার্জ আছে, রাইট, ছোট আয়তনের ভিতরে অনেক বেশি পরিমাণ চার্জ আছে, অর্থাৎ ছোট আকার যত ছোট, তার চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব তত বেশি হবে, চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব তত বেশি হবে। সো চার্জ ঘনত্ব যত বেশি হবে, সে ততটা পাওয়ারফুল হবে, সে ততটা হচ্ছে তোমার ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করতে পারবে ইজিলি, কারণ চার্জ ঘনত্ব বেশি, ইলেকট্রন ডেনসিটি বেশি, চার্জ ডেনসিটি বেশি, সরি ইলেকট্রন ডেনসিটি না, চার্জ ডেনসিটি বেশি। সো খুব সহজে সে কি করবে, অ্যানায়নের ইলেকট্রন মেঘকে বিকৃত করতে পারবে। সো আকার যত বড়, চার্জটা তত বেশি ছড়ায় আছে। সো এখানে ধরো আমি কিছু চার্জ দেখাইলাম, এখানে বা চার্জ অ্যাকচুয়ালি প্রোটনের কথা বলা হচ্ছে, সো চার্জটা ছড়ায় আছে, ঠিক আছে। সো ছড়ায় থাকার কারণে তারা আসলে অতটা ইফেক্টিভলি, অতটা পাওয়ারফুলি তোমার অ্যানায়নের ইলেকট্রন মেঘকে বিকৃত করতে পারে না। সো এখানে দেখো চার্জ আরো দূরে দূরে সরে আসে। সো যত ছোট আকারের ভিতরে থাকবে তারা খুবই ক্লোজলি থাকবে এবং একই সাথে সংঘবদ্ধভাবে তারা হচ্ছে অ্যানায়নকে বিকৃত করার জন্য বেশি পাওয়ারফুল হিসেবে, মানে বেশি পাওয়ার দেখাবে, ঠিক আছে, অ্যানায়নকে বিকৃত করার তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি থাকবে অ্যাকচুয়ালি, কারণ ছোট আকার, চার্জ গুলো খুবই অল্প জায়গার ভিতরে আছে, মারাত্মক পাওয়ার, ডেনসিটি অনেক বেশি, চার্জ ডেনসিটি সুপার। সো অবশ্যই এখানে কি হবে, তোমার ছোট আকার, ক্যাটায়নের আকার যত ছোট, সেটা তত ভালোভাবে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে বিকৃত করতে পারবে। সো আমরা বলতে পারি ক্যাটায়নের কি হবে বলতো, ছোট আকারে তোমার আকার যত ছোট, সো আকার যত ছোট হবে, সো তত কি হবে, আকার যত ছোট, পোলারাইজিং পাওয়ার, যে ক্যাটায়নে তো আমরা পোলারায়ন ক্ষমতা বলি, সো পোলারাইজিং পাওয়ার যেটাকে আমরা পিপি দ্বারা ডিনোট করতেছি, পোলারাইজিং পাওয়ার। সো আকার যত ছোট, পোলারাইজিং পাওয়ার তত বেশি। দেখো অ্যারো ডিরেকশনটা দেখো,
আমি যখন নিচে অ্যারোটা দিতেছি তখন অ্যাকচুয়ালি ছোটকে ইন্ডিকেট করতেছে। আকার যত ছোট পোলারাইজিং পাওয়ার তত বেশি, মানে উপরের দিকে যখন অ্যারোটা ডিরেকশন দিচ্ছি তখন আসলে সেটাকে বেশিকে ইন্ডিকেট করতেছে, পোলারাইজিং পাওয়ার তত বেশি। সো একটা কথা চিন্তা করো, পোলারাইজিং পাওয়ার যত বেশি হবে অ্যানোডের ইলেকট্রোম্যাগ তত বেশি বিকৃত হবে, সো তত বেশি শেয়ারিং হবে, তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। সো এটাকে আমি কোভ্যালেন্ট ক্যারেক্টারকে সিম্পলি সি ডট সি দ্বারা ডিনোট করছি, কোভ্যালেন্ট ক্যারেক্টার। সো পোলারাইজিং পাওয়ার যত বেশি তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার অ্যানোনের তত বেশি হবে। সিম্পল, একদম সিম্পল লজিক। সবার ক্লিয়ার? বুঝি হ্যাঁ পুরো ফার্স্ট পয়েন্টটা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন আসো চার্জের কথা। জি ভাইয়া। ওকে, সো এখন দেখো চার্জের কথা বলি, ক্যাটায়নের চার্জ। সো ক্যাটায়নের চার্জের লজিকটাও বেশ সিম্পল। সো ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলারাইজিং পাওয়ার তত বেশি হবে। সো কেন সেরকম হচ্ছে একটু নর্মালি চিন্তা করে দেখো। ধরো আমরা হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে যদি চিন্তা করি, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। সো একটু চিন্তা করো, একে তো অ্যালুমিনিয়ামের হচ্ছে তোমার কি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13। অলরেডি তোমার অ্যালুমিনিয়ামে কি আছে, প্রোটন সংখ্যা বেশি আছে, সো অ্যালুমিনিয়ামের পাওয়ার বেশি। সো এটা অ্যাটলিস্ট বোঝা যাইতেছে এখান থেকে। আর আরেকটা কি ব্যাপার, যে সাইজটা অ্যালুমিনিয়ামের ছোট, বাট একই পর্যায়ে তোমাদের একটা কথা বলছে যে সাইজ খুব বেশি চেঞ্জ হয় না, ঠিক আছে, সাইজের খুব বেশি ছোট বড় হয় না, বাট তাও অ্যালুমিনিয়ামের সাইজটা অবশ্যই ছোট হবে সোডিয়ামের চেয়ে, কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে গেছে। বাট এত আহামরি ছোট বড় হয়ে যায় না। যত এক গ্রুপ থেকে মানে গ্রুপের ভিতরে উপর থেকে নিচে সাইজের অনেক বেশি চেঞ্জ চলে আসে, বাট একই পর্যায়ের ভিতরে সাইজের আহামরি চেঞ্জ আসে না। সেটা তোমরা অলরেডি জানছো, আমাদের ল্যাটিস এনথালপি ক্লাসে আমরা সেটা নিয়ে কথা বলছি। বাট এখানে দেখো অ্যালুমিনিয়াম কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের যে বাইরের শেলে যে ইলেকট্রন গুলো আছে, এখানে তোমার যেহেতু প্রোটন বেশি, তোমার ইলেকট্রন এবং প্রোটন আগে ছিল হচ্ছে 13টা ইলেকট্রন 13টা প্রোটন, সো 3টা চলে যাচ্ছে, 10টা ইলেকট্রন হয়ে গেল আর 13টা প্রোটন। সো অ্যাকচুয়ালি প্রোটন যে ইলেকট্রন প্রোটন যে রেশিও, সেটা কিন্তু এখানে তোমার প্রোটনের নাম্বারটা অনেক বেশি হয়ে গেছে কম্পেয়ার টু ইলেকট্রন। সো এই প্রোটন গুলো কি করবে, নিজেদের যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে আকর্ষণ করার পাশাপাশি অন্যের যে ইলেকট্রন সেগুলো নিয়ে লাফালাফি শুরু করবে, কারণ তার আরো ইলেকট্রন দরকার, তার অনেক ক্ষুধাস, তার আরো ইলেকট্রন দরকার। সো অন্যের ইলেকট্রন নিয়ে সে লাফালাফি শুরু করবে। সো চার্জ যত বেশি হবে তত আসলে সে অন্যের যে ইলেকট্রনটা, কারণ নিজের ইলেকট্রন তো আছেই 10টা তার কাছে, আরো অন্যের যে ইলেকট্রন তাকে নিয়ে তার মাথা ব্যথা বেশি। কারণ এখানে একটা কথা যে প্রোটন নাম্বার বেশি হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, আকারটা একটু ছোট হচ্ছে, চার্জ ডেনসিটিও কিছুটা বাড়তেছে, এবং একই সাথে যেহেতু তোমার তোমার যেহেতু নিজের 3টা ইলেকট্রন হারায় গেছে, সো অন্যের ইলেকট্রন গুলোকে নিয়ে সে মাথা ব্যথা দেখায় বেশি। সো অ্যাকচুয়ালি তোমার এই ক্ষেত্রে চার্জ যত বেশি হবে, এই লজিক দিয়ে আমরা চিন্তা করতে পারি সিম্পলি, চার্জ যত বেশি হবে সে আসলে তত বেশি অন্য ইলেকট্রনকে মাথা ব্যথা দেখাবে, তাদের ইলেকট্রনকে বিকৃত করবে, ক্লাউডটাকে বিকৃত করবে, পোলারাইজিং পাওয়ার বেশি দেখাবে, অর্থাৎ তাকে ওটা অবশ্যই বেশি তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করবে। সো চার্জ যত বেশি হবে, চার্জের মান যত বেশি হবে, অবশ্যই তোমার পোলারাইজিং পাওয়ার তত বেশি হবে, এবং একই সাথে কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী বৈশিষ্ট্য যেটা বলতেছি সেটাও বেশি হবে। ক্লিয়ার সবার? বুঝতে পারছি? সো অবশ্যই যদি আমরা কোভ্যালেন্ট ক্যারেক্টারের কথা বলি, অ্যালুমিনিয়ামের কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি দেখায়। সবাই বুঝছি আমরা ভাইয়াপুরা? জি ভাইয়া। ওকে, এখন আমরা অ্যানায়নের ক্ষেত্রে আসি। কোথাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলিও। সো আমরা এখন অ্যানায়ন নিয়ে কথা বলি। সো অ্যানায়নের ফার্স্ট অফ অল, অ্যানায়নের যে ফার্স্ট পয়েন্ট, আচ্ছা এখানে ক্যাটায়নের ভিতরে আরেকটা স্পেশাল ক্যারেক্টার, ক্যাটায়নের 3 নাম্বার পয়েন্ট, সেটা অবশ্যই আমাদের মেনশন করতে হবে। ক্যাটায়নের 3 নাম্বার পয়েন্টটা কি ছিল আমাদের? সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। সো এটার কথা ভুললে চলবে না, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন বা পিএনজিএস সংক্ষেপে আমরা বলতেছি। তোমাদের বইতে আছে এটা, এই জন্য আমরা অবশ্যই এটাকে, এই পয়েন্টটাকে আমাদের উল্লেখ করতে হবে, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। বাট এইভাবে বলেন বইতে, আমি একটু ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতেছি অ্যাকচুয়ালি। সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন সেটা কি ছিল, আমাদের যদি কোনো সময় ইলেকট্রন স্ট্রাকচারটা NH2 NP6 NP6 আর ND10 হয়, এরকম একটা ইন্টারনাল স্ট্রাকচার দেয়, তখন সেটা এক্সেপশনালি বেশি পোলারাইজিং পাওয়ার দেখাবে। এটা একটা ইম্পর্টেন্ট নেচার। তা কেন হচ্ছে, জাস্ট সিম্পল যদি কিছু লজিকে চিন্তা করি, তোমার দেখো ডি ব্লক মূলক সাধারণত সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন আমরা দেখছি গ্রুপ 11 এবং গ্রুপ 12। তোমাদের যেহেতু এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক অলরেডি পড়াইছে, ওগুলো মেইনলি ডি ব্লকের মূলক। ওদের কি হয়, তোমার নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা অনেক বেশি থাকে, চার্জ বেশি থাকে, আর আকারগুলো একটু ছোট হয়, সো এই কারণে চার্জ ডেনসিটি বেশি, এগুলো এক্সেপশনালি পোলারাইজিং পাওয়ার দেখায়। আগে দুইটা পয়েন্টের উপর বেস করে আমরা সাধারণভাবে এভাবে চিন্তা করতে পারি। সো যাদের মধ্যে এই কনফিগারেশনটা থাকবে তারা অ্যাকচুয়ালি এক্সেপশনালি তোমার পোলারাইজিং পাওয়ার দেখাবে। সো আমরা যদি কপারের কথা বলি, কপার 29,
সো কপার 29 এর মধ্যে ধরো আমরা হচ্ছে 1s2, আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি 2s2, কারণ কপার একটা এক্সেপশন ছিল আমাদের মনে আছে হয়তো, তারপর 3s2, 3p6, তারপর হচ্ছে 3d10, আর হচ্ছে 4s1। এই যে 4s1 3d10, ঠিক আছে, এটা একটা এক্সেপশন ছিল কপারের ক্ষেত্রে। আর ক্রোমিয়াম, খুবই ইম্পর্টেন্ট দুটো এক্সেপশন, তোমরা 19 এ পড়ে আসছো। ক্রোমিয়াম কি ছিল? 4s1 3d5, আর কপার হচ্ছে আমাদের 3d10 4s1। সো এখন যদি কপার 29, কপার তার একটা ইলেকট্রন হারায়, তাহলে এখানে হবে তোমার 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। এই যে দেখো আমাদের এই যে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন পেয়ে গেছি আমরা, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন চলে আসছে। সো কপার অবশ্যই তোমার এক্সেপশনালি, যদি কপার ক্লোরাইড বলি, সো কপার ক্লোরাইড এটা অবশ্যই তোমার এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার অনেক বেশি থাকবে, কারণ এখানে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন হয়ে গেছে, পোলারাইজিং পাওয়ার এক্সেপশনালি হাই, সো কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বা সমযোজী বৈশিষ্ট্যটা অনেক বেশি থাকবে। সো সেম ভাবে আমরা চিন্তা করতে পারি কপারের ভিতরে, কপার যেহেতু গ্রুপ 11 বা মোটা ধাতুতে পড়তেছে, সো কপারের একই গ্রুপের ভিতরে কপার, তারপর হচ্ছে আমাদের সিলভার, আর হচ্ছে আমাদের গোল্ড, ঠিক আছে, এই তিনটা মৌলের ক্ষেত্রে সেম ঘটনাটাই ঘটে, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। এখন যদি আমরা গ্রুপ 12 এর কথা বলি, জিঙ্ক 2+, জিঙ্কে কি হয়, আমাদের 30টা ইলেকট্রন থাকে, জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। সো আমরা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2 লিখতে পারি, ঠিক আছে। জিঙ্ক যখন তার দুইটা ইলেকট্রন হারাবে, তখন আমরা এটাকে বলতেছি জিঙ্ক 2+, অর্থাৎ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। দেখো আবার সেই নোবেল সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন পেয়ে গেছি আমরা। এই যে দেখো আমাদের সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন চলে আসছে। সো জিঙ্ক 2+ অবশ্যই এক্সেপশনালি হাই পোলারাইজিং পাওয়ার দেখাবে, অবশ্যই এটা অনেক বেশি সমযোজী হবে আমাদের নর্মাল যে আগের যে মৌলগুলো ছিল সোডিয়াম পটাশিয়াম, তাদের থেকে অনেক বেশি পরিমাণ পোলারাইজিং পাওয়ার দেখাবে। সো জিঙ্কের বাকি গ্রুপের, জিঙ্কের গ্রুপের উপর থেকে নিচে কি ছিল আমাদের, জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি, অর্থাৎ জিঙ্ক 2+, ক্যাডমিয়াম 2+, আর মার্কারি 2+, ঠিক আছে, এরা আমাদের হাই এক্সেপশনালি হাই পোলারাইজিং পাওয়ার দেখাবে। আর এই পাশে আমাদের কপার প্লাস, সিলভার প্লাস এবং গোল্ড প্লাস, এটা আমাদের হচ্ছে হাই এক্সেপশনালি পোলারাইজিং পাওয়ার দেখাবে। ক্লিয়ার? সবাই বুঝছি ভাইয়া পুরো? 3 নাম্বার পয়েন্টটা। ভাইয়া হ্যাঁ, ভাইয়া সিউডো নোবেল গ্যাস মানে কি? আচ্ছা, সিউডো নোবেল গ্যাস কেন বলতেছি, নোবেল গ্যাস হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, নোবেল গ্যাসের বাংলা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, আমাদের গ্রুপ 18 নোবেল গ্যাস, গ্রুপ 18টা হচ্ছে আমাদের নোবেল গ্যাস। এখন সিউডো কেন বলতেছি, সিউডোর বাংলা হচ্ছে আমাদের মিথ্যা বা ভণ্ড। সো এই সিউডো কেন বলতেছে, কারণ নোবেল গ্যাস এক্সেপশনালি স্টেবল হয় বা স্থায়িত্ব অনেক বেশি থাকে নোবেল গ্যাসে, তারা সহজে কারোর সাথে বিক্রিয়া যায় না। যেহেতু নোবেল গ্যাসের স্থায়িত্ব অনেক বেশি, কারোর সাথে সহজে বিক্রিয়া যায় না, সো অনেক বেশি স্টেবল নিষ্ক্রিয় গ্যাস। সো এরাও তোমার এই কনফিগারেশনটাও আমাদের অনেক বেশি স্টেবল হয়, ঠিক আছে, যেটাকে আমরা ওইভাবে অনেকটা নোবেল গ্যাসের সাথে কম্পেয়ার করতে পারি। যেহেতু নোবেল গ্যাস তো এদের বলা যায় না, কারণ নোবেল গ্যাস হচ্ছে শুধুমাত্র গ্রুপ 18 বা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে শুধুমাত্র গ্রুপ 18, যেহেতু এদেরকে আমি নোবেল গ্যাস বলতে পারবো না, বাট নোবেল গ্যাসের মতো একটা স্টেবিলিটি দেখায়, এটা ব্যাখ্যা করার জন্য আমি এদেরকে বলতে পারি সিউডো নোবেল গ্যাস, মিথ্যা বাট নোবেল গ্যাসের মতো অনেকটা স্টেবিলিটি দেখায়। বুঝছো আপু? আর জি কনফিগারেশন ভাইয়া। হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন, এর কনফিগারেশন টার্মটা ইলেকট্রন কনফিগারেশন থেকে আসছে। ওকে, তাহলে আমরা এখন 3 নাম্বার পয়েন্টে আসি। আমাদের 3টা পয়েন্ট শেষ, ক্যাটায়নের 3টা পয়েন্ট, আমরা এখন অ্যানায়ন নিয়ে কথা বলবো। সো অ্যানায়নের জাস্ট 2টা পয়েন্ট আসবে আমাদের অ্যানায়নের, আমরা অ্যানায়নের 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের অ্যানায়নের কি বলতো, অ্যানায়নের সাইজ। প্রথমে আমরা অ্যানায়নের সাইজ নিয়ে কথা বলি, অ্যানায়নের সাইজ। সো অ্যানায়নের সাইজ যত বড় হবে, ধরো এটা একটা অ্যানায়ন আর এইটা একটা অ্যানায়ন, সো অ্যানায়নের সাইজ যত বড় হবে তত আসলে তাকে বিকৃত করতে পারবে। এখন এই বিষয়টা এইভাবে একটু চিন্তা করতে পারে, সিম্পল একটা অ্যানালজি ইউজ করতে পারি, যে আমরা ধরলাম অবশ্যই অ্যানায়নের নিউক্লিয়াস থাকবে, নো ডাউট অ্যানায়নে অবশ্যই নিউক্লিয়াস থাকবে, কারণ এটা একটা পরমাণু, অবশ্যই সেখানে নিউক্লিয়াসের উপস্থিতি আছে। এখন ধরতে পারি এরকম নিউক্লিয়াসটা হচ্ছে বাবা মা, আর এই যে বড় আকারে বড়, এটা হচ্ছে ধরো সন্তান বয়সের সাথে সাথে যেরকম বড় হচ্ছে, সো সন্তান যখন বড় হতে থাকে আস্তে আস্তে, তখন বাবা মার সাথে কি হয়, বাবা মার শাসনটা কমে যায় সন্তানের উপর, সন্তান যত বড় হয় বাবা মার শাসনটা সেই হিসেবে কমে। সো এটাতে কি হতে পারে, আমরা জাস্ট এইভাবে চিন্তা করি জাস্ট বোঝার জন্য বিষয়টা, এটাতে কি হতে পারে, তোমার সন্তানকে বিকৃত করা বা তার যে মেন্টালিটি, সে অনেক বেশি ভালনারেবল হয়ে যায়, কারণ বাবা মার শাসন কমে গেছে, সে ইচ্ছা মতো মুভমেন্ট করতেছে, অনেক বেশি ফ্রিডম পেয়ে গেছে, সো এটা ক্ষেত্রে তাকে অনেক বেশি ভালনারেবল করে ফেলে, অন্যরা তাকে বিকৃত বা ওই যে জাস্ট সিম্পলি অ্যানালজি, তার মেন্টালিটি বলো, সে অনেক বেশি ভালনারেবল হয়ে যায়, অনেক বেশি ম্যানিপুলেট করতে পারে অন্যরা, ঠিক আছে। সো এই অ্যানালজি থেকে যদি চিন্তা করি যে অ্যানায়নের সাইজটা যত বেশি বড় হবে তত বেশি সে আসলে ভালনারেবল হয়ে যাবে,
তার যে ইলেকট্রন ক্লাউডটা, এখানে তোমার যেটা বাবা মার সাথে আমি এখানে শাসনের সম্পর্ক বলতেছি, ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসে একটা অ্যাট্রাকশন আছে। সো সাইজ যত বড় হবে তোমার এই বাইরের শেলে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো কি হবে, তত বেশি ভালনারেবল হয়ে যাবে, অ্যাট্রাকশনটা কমে যাবে, ঠিক আছে, একটু ভালনারেবল হয়ে যাবে। তখন যেহেতু ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসে অ্যাট্রাকশনটা একটু কমে গেছে, তাই অন্য নিউক্লিয়াস এসে তাকে খুব সহজে কি করতে পারবে, নিজের দিকে টানতে পারবে বা ওটাকে বিকৃত করে দিতে পারবে। কারণ আসলে নিউক্লিয়াস যে ধরবে, ধরে রাখবে, কারণ নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বেড়ে গেছে, বাইরের সেটা যে ইলেকট্রন গুলো আছে নিউক্লিয়াস থেকে কি হয়েছে, তোমার ডিস্টেন্স বেড়ে গেছে। সো অবশ্যই তোমার বেশি ভালনারেবল হয়ে গেছে এই অবস্থাটা, ডিস্টেন্স বেড়ে যাওয়ার কারণে তোমার আলটিমেটলি নিউক্লিয়াসটা ইফেক্টিভলি ধরে রাখতে পারতেছে না, অন্য এসে কি করবে, তোমার ইলেকট্রনটাকে বিকৃত করে ফেলবে। সো অবশ্যই মাথায় রাখবো, সাইজ যত বড় হবে অ্যানায়নের, তত কি হবে, ইলেকট্রন ক্লাউডটা, অর্থাৎ এখানে যে পোলার আয়ন, যে পোলারাইজেশন বা বাংলায় পোলার আয়ন, সো আকার যত বড় হবে তোমার অ্যানায়নের, তত তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে বলতো, বাড়বে, ঠিক আছে। আকার যত বড় হবে বিকৃত তত বেশি হবে, পোলার আয়ন তত বেশি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি বাড়বে, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য তত বেশি দেখতে পারবো আমি তার মধ্যে। এখন আসো 2 নাম্বার পয়েন্টটা। 2 নাম্বার পয়েন্টটা কি ছিল, আমাদের চার্জ ছিল। সো 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের চার্জ। সো এখানে এভাবে চিন্তা করতে পারো, চার্জ যত বেশি হবে, চার্জ ক্যাটায়নের ক্ষেত্রে যা, অ্যানায়নের ক্ষেত্রে সেম, চার্জ যত বেশি তোমার কি হচ্ছে বলতো, বাইরের শেলে যে ইলেকট্রন সেটা একটু পরিমাণটা বেড়ে যাচ্ছে, সো যত বেশি ইলেকট্রন আলটিমেটলি তত বেশি বিকৃত করে ফেলবে, ঠিক আছে। সো ধরো এখানে চার্জ 3টা আছে, আর এখানে ধরো বাইরের শেলে, এটা বাইরের শেলের কথা বুঝে, জাস্ট একটা সিম্পলিফাইড একটা, ধরো এখানে অনেক বেশি চার্জ আছে। সো বাইরের শেলে অনেক বেশি চার্জ আছে, কি হবে এখানে তোমার খুব সহজে এটাকে আরো বেশি বিকৃত করে ফেলতে পারবে, ঠিক আছে। সো চার্জ যত বেশি হবে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, চার্জ যত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি। ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটার ক্ষেত্রে চার্জের যে পয়েন্টটা, দুটাই যত বেশি হবে তোমার তত বেশি পোলার আয়নের মতো ঘটনা ঘটবে, অর্থাৎ তত বেশি সমযোজী বৈশিষ্ট্য থাকবে। আর সাইজের ক্ষেত্রে অ্যানায়নের সাইজ যত বড় হবে আর ওইদিকে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, তত বেশি পোলারাইজেশন বা বিকৃত তত বেশি আমরা সমযোজী বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি দেখতে পারবো। সবাই বুঝছি আমরা ভাইয়াপুরা? এবার এবার আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করব। কারো থিওরিতে কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা, আমরা ধরো যদি কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করি তাহলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। না ভাইয়া। আচ্ছা, আমরা ধরো কিছু প্রবলেমে আসি। প্রথমত যে প্রবলেমের কথা বলি, কোনটার সমযোজী বৈশিষ্ট্য বেশি। সো আমাদের প্রবলেমের যে কোশ্চেন 1, সেখানে আমরা আসলে কথা বলতেছি, আমাদের যদি মিটিংটা এন্ড হয়ে যায় তাহলে সবাই আবার জয়েন করবে, কারণ আজকে ফাজান স্কুলটা শেষ করে দিব। তো প্রথম যে পয়েন্টটা, তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী বৈশিষ্ট্য কার কত বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বা বাংলায় হচ্ছে আমাদের সমযোজী বৈশিষ্ট্য, কার কোনটা কত বেশি। সো আমরা ধরলাম হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের লিথিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, দেন আমাদের পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। এখন তোমরা একটু আমাকে বলো তো যে এই চারটার মধ্যে কোনটার কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে, কোনটা সবচেয়ে বেশি সমযোজী হবে? লিথিয়াম ক্লোরাইড। লিথিয়াম ক্লোরাইড। এক্স্যাক্টলি, লিথিয়াম ক্লোরাইড। লিথিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী হবে, কারণ দেখো আমাদের অ্যানায়নের পার্টটা তো সেম, এখানেও ক্লোরাইড মাইনাস, এখানেও ক্লোরাইড মাইনাস, প্রত্যেকটাতে ক্লোরাইড মাইনাস, অ্যানায়ন সেম। সো ক্যাটায়নের ভিতরে যেহেতু লিথিয়ামের আকার সবচেয়ে ছোট, সো চার্জ ডেনসিটি সবচেয়ে বেশি, বিকৃত সবচেয়ে বেশি করতে পারবে, তাহলে অবশ্যই তোমার লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইডের মধ্যে লিথিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখাবে। এরপরে হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড, তারপরে পটাশিয়াম ক্লোরাইড, তারপর রুবিডিয়াম ক্লোরাইড। এখন ধরো আরেকটা এক্সাম্পল, আমাদের বেরিলিয়াম ক্লোরাইড, দেন হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে আমরা ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। সো এটা কি হবে, আচ্ছা আমি তো দিয়ে ফেলছি, সাইন তো অলরেডি দিয়ে ফেলছি। সো বেরিলিয়াম ক্লোরাইড, যেহেতু বেরিলিয়াম পার্টটা তোমার সবচেয়ে ছোট, ঠিক আছে, বেরিলিয়াম যেহেতু সবচেয়ে ছোট অবশ্যই সেটা সবচেয়ে বেশি আয়নিক বৈশিষ্ট্য তোমাদের দেখাবে। সো এটা গেল। এখন ধরো হচ্ছে আমরা যদি আরেকটা কথা বলি, একটা এক্সাম্পল, অর্থাৎ ধরো হচ্ছে এটার ক্ষেত্রে কি হবে আমাদের, তোমরা একটু জানো, সোডিয়াম আয়োডাইড, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ফ্লোরাইড, এক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি আয়নিক হবে, কোনটা সবচেয়ে বেশি সমযোজী হবে? হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডটা বেশি হবে। সোডিয়াম ক্লোরাইড বেশি সমযোজী হবে। মেবি সোডিয়াম আয়োডাইড ভাইয়া। সোডিয়াম সোডিয়াম আয়োডাইড। আয়োডাইড। সোডিয়াম আয়োডাইড, দেখো সোডিয়াম আয়োডাইড, কারণ এখানে অ্যানানের আকারটা বড় না আপু। সোডিয়াম আয়োডাইড, অ্যানানের আকার যত বড় হবে তোমার তত বেশি পোলার আয়ন হবে অ্যানায়নের, ঠিক আছে, তত বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখাবে। তো অবশ্যই তোমার রাইট যে ইন্ডিকেশনটা অবশ্যই তোমার এটা হবে, কারণ সোডিয়াম আয়োডাইড এখানে ক্যাটায়ন পার্টটা সেম, অ্যানায়ন যেহেতু তোমার আয়োডিন বড়। আচ্ছা, কেউ কি চ্যাটে কিছু লিখছো?
আচ্ছা, সো সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। সোডিয়াম আয়োডাইড, এখানে আয়োডিন যেটা, যেহেতু তোমার আয়োডিনের আকারটা বড়, ঠিক আছে, আয়োডিনের আকারটা বড়, তো অবশ্যই তোমার আয়োডিনের পোলার আয়ন বেশি হচ্ছে, এই কারণে সোডিয়াম আয়োডাইড অবশ্যই তোমার সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য থাকবে। এখন মুনাফার একটা কোশ্চেন ছিল যে তোমার সোডিয়াম, আমরা ফার্স্ট ক্লাসে একটা নিয়ে কথা বলতেছিলাম, একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের কোনটা সবচেয়ে বেশি হচ্ছে তোমার আয়নিক যৌগ, ঠিক আছে। তো তুমি যদি একটু মনে করো আপু, ওই যে আমরা বলতেছিলাম কোনটা সবচেয়ে বেশি আয়নিক যৌগ, সেখানে আমরা একটা কথা বলতেছিলাম যে হচ্ছে আয়নিক যৌগ যেহেতু আমাদের ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর ফলে তৈরি হয়, ধাতু প্লাস অধাতু মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর ফলে তৈরি হয়, এবং যেটা সবচেয়ে বেশি শক্তিশালী ধাতু হবে সেটা সবচেয়ে ভালো আয়নিক যৌগ হবে। একই সাথে আয়নিক যৌগ যেটা আরেকটা পার্ট আছে অধাতু, সবচেয়ে ভালো যেটা অধাতু হবে সেটা তোমার সবচেয়ে বেশি আয়নিক যৌগ হবে। এখন একটা পয়েন্টে আসো এখানে, যে যেহেতু আমাদের সোডিয়াম ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে বেশি কি বলতো আয়নিক যৌগ, কারণ বেসড অন দিস সিরিজ, কারণ এখানে তোমার সোডিয়াম আয়োডাইডের তোমার কি হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, তার মানে সোডিয়াম ফ্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। এটা সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে কম, আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। যেহেতু আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, তার মানে এটা আসলে ধাতুর যে পার্টটা আছে, সোডিয়াম যে পার্টটা, সেটা সবচেয়ে ভালো ধাতু হিসেবে কাজ করতেছে। সো আবার একই সাথে যে ফ্লোরিনের যে পার্টটা আছে সেটা সবচেয়ে ভালো অধাতু হিসেবে কাজ করতেছে। এখানে তোমাকে অবশ্যই ওই যে সিঙ্গেল আমাদের যে ইলেকট্রন আসক্তি যে একটা এখানে তোমার হচ্ছে এক্সেপশন ছিল, কারণ ফ্লোরিনের আকারটা ছোট, ক্লোরিনের আকারটা ফ্লোরিনের থেকে একটু বড়, এই ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে ফ্লোরিনের যে ইলেকট্রন ক্লাউড সেটা অনেক বেশি, অনেক ছোট জায়গার ভিতরে অনেক বেশি পরিমাণ ইলেকট্রন ক্লাউড থাকে, সো সেখানে বিকর্ষণটা অনেক বেশি হয়। সো এই কারণে দেখা যায় যে তোমার কারেক্ট ক্রোমোটা ছিল আসলে এই যে আমাদের যদি এটা বলি, তা হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন, অর্থাৎ ক্লোরিন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, সবচেয়ে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের সবচেয়ে বেশি ছিল ইলেকট্রন আসক্তি, তারপর আমাদের ফ্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। এখানে একটা এক্সেপশন ছিল এটা, বাট ওই সিঙ্গেল এক্সেপশনটা আমাদের যৌগ গঠনের সময় ওইভাবে খাটবে না, কারণ ফাজান্স রুলও তোমাকে হচ্ছে এটাই সাপোর্ট করতেছে যে এটাই সবচেয়ে বেশি আয়নিক হবে, এই জিনিসটা ফাজান্স রুল সাপোর্ট করতেছে। একই সাথে আমরা যে আয়নিক যৌগের যে ডেফিনেশনে আমরা বলছিলাম, যত বেশি ধাতব ক্যারেক্টার বেশি থাকবে তত বেশি তোমার শক্তিশালী আয়নিক যৌগ হবে, এবং অধাতুর ক্যারেক্টার যত বেশি থাকবে তত বেশি হচ্ছে আমাদের শক্তিশালী আয়নিক যৌগ হবে। সো সেম ভাবে ওই কনসেপ্টটা তোমার ফাজান্স রুলও ভেরিফাই করে, ঠিক আছে। সো সিঙ্গেল ইলেকট্রন আসক্তি যে এক্সেপশনটা ছিল সেটা অবশ্যই এখানে খাটবে না। সো কেমিস্ট্রি ক্ষেত্রে এরকম মানে তোমার হচ্ছে বেশ কিছু এক্সেপশন থাকে কিছু জায়গায়, আমরা হচ্ছে সিরিয়ালি সেই এক্সেপশন গুলো দেখবো। আমরা তোমাদের হচ্ছে অলরেডি 18 পেজের একটা রিডিং ম্যাটেরিয়াল সাজেস্ট করছি, সো তোমরা এখান থেকে একটু পড়ে নিও। আমরা ওই 18 পেজই গো থ্রু করবো, একদম বই থেকে গো থ্রু করবো, কারণ ওখানে অনেক জিনিস আছে তোমাদের বোঝানোর মতো, ঠিক আছে। তো তোমরা একটু নিজেরা দেখিও, নিজেরা পড়ার চেষ্টা করিও, তোমাদের গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিয়েছি বই থেকে, সো হাজারি স্যারের বই আমি মেইনলি ফলো করতেছি, সো ওখান থেকে একটু দেখে নিও, আশা করি প্রবলেম হবে না। আচ্ছা মুনা আপু, তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গেছো, ওই কোশ্চেন অ্যান্সার? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আসলে ফার্নাস রুলও তোমাকে সাপোর্ট করতেছে, কোনটা সবচেয়ে বেশি আয়নিক, কোনটা সবচেয়ে বেশি সমযোজী। এখন যদি আমরা কিছু বিষয় নিয়ে কথা বলি, যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী যে বৈশিষ্ট্য সেটা যত বেশি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হবে, সলিবিলিটি তত কম হবে, ঠিক আছে। এটা তো আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে দ্রাব্যতা তত কম হবে, যত বেশি সমযোজী বৈশিষ্ট্য থাকবে তত বেশি দ্রাব্যতা কম হবে। এখন যদি আমরা আরেকটা দেখি দ্রাব্যতার উপর বেস করে, সো আগের যে আমাদের সিরিজটা ছিল সেটা ছিল কোভ্যালেন্ট ক্যারেক্টার উপর বেস করে, এখন যদি দ্রাব্যতা বা সলিবিলিটির উপর বেস করে যদি দু একটা প্রবলেম সলভ করি, তাহলে দ্রাব্যতা, কোনটা দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে তোমরা একটু আমাকে বলবা সলিবিলিটির উপর বেস করে। সো আমরা ফার্স্ট পয়েন্টটাতে আসি, সলিবিলিটির ক্ষেত্রে প্রথমে যদি আমরা বলি বেরিলিয়াম ফ্লোরাইড আর হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, সো এই দুইটার মধ্যে তোমরা একটু কম্পেয়ার করে বলো তো কোনটা দ্রাব্যতা বেশি হবে, বেরিলিয়াম ফ্লোরাইড নাকি ম্যাগনেসিয়াম ফ্লোরাইড? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ম্যাগনেসিয়াম দ্রাব্যতা বেশি হবে। ক্লোরাইড। এক্স্যাক্টলি, ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা বেশি হবে, কারণ তোমার বুঝতেই পারতেছো যে আসলে ম্যাগনেসিয়ামের মানে তোমার ম্যাগনেসিয়ামের যেহেতু পোলার আয়ন বা এটা কম হচ্ছে কম্পেয়ার টু বেরিলিয়াম ফ্লোরাইড, তাই ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা বেশি হবে, কারণ এখানে সমযোজী বৈশিষ্ট্য কম্পেয়ার টু এটা থেকে কম। সো এই হিসাবে ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের সলিবিলিটি তোমার অবশ্যই তোমার বেশি হবে, ঠিক আছে, কারণ ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেরিলিয়াম ফ্লোরাইডের চেয়ে কম। সো এই সাইনটা সবার আসে ক্লিয়ার, এটা কিন্তু আমি কোভ্যালেন্ট ক্যারেক্টার বলতেছি না, কোভ্যালেন্ট ক্যারেক্টার বললে আমরা কিন্তু এই সাইনটা ইউজ করতাম, কারণ দেখো এখানে তোমার যে ক্যাটায়নের যে পার্টটা সেটা এখানে ছোট, সো পোলার আয়ন বেশি করবে। সো আমি তখন যদি ওইভাবে বলতাম কোভ্যালেন্ট ক্যারেক্টারের কথা যদি বলতাম, তাহলে আমি অবশ্যই গ্রেটার দ্যান সাইনটা ইউজ করতাম। যেহেতু আমি তোমরা তো জানো সলিবিলিটি এবং কোভ্যালেন্ট ক্যারেক্টার যেহেতু একটা একটা বিপরীত, তাই আমাদের একটা গ্রেটার দ্যান জায়গায় লেস দ্যান হলো। সবার ক্লিয়ার?
সবাই বুঝছি আমরা এই পার্টটা? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, ধরো হচ্ছে আমাদের এফি এটা আর হচ্ছে আমাদের এইটা। সো এই দুইটার মধ্যে দেখো, এটার মধ্যে তোমরা একটু আমাকে জানাও তো এই দুইটা কম্পাউন্ডের ভিতরে কোনটা ফেরিক বেশি? অক্সাইড হবে না? হ্যাঁ আপু, ফেরিক অক্সাইডটা হবে। ফেরিক অক্সাইড, ফেরাসটা ফেরাস হবে। অক্সাইড। সো এই দুইটার মধ্যে কোনটা? আচ্ছা তুমি বলতেছো ফেরিক অক্সাইড সবচেয়ে বেশি সলিবল। আচ্ছা ফেরাস অক্সাইড হবে। আচ্ছা ফেরাস। আচ্ছা দুইজন দুই আনসার দিলে। এখন দেখো এখানে এখানে হচ্ছে F2+ আর F3+। যেহেতু F3+, তার মানে বুঝতে পারতেছো এটা চার্জ বেশি। এটা কি হবে তোমার? যেহেতু F3+ এর চার্জ বেশি হচ্ছে, সেটা পোলার আয়ন বেশি করতে পারবে। যেহেতু এটা পোলার আয়ন বেশি করতে পারবে, তার মানে এটার সলিবিলিটি কম, এটার সলিবিলিটি বেশি। তার মানে অবশ্যই আমাদের সাইনটা এটা হবে। ক্লিয়ার সবার? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। একটু কেয়ারফুলি তোমাদের দেখতে হবে। আরো দুই একটা এক্সাম্পল যদি বলি আমি, সেটা হচ্ছে কাইন্ড অফ এটা চিন্তা করতে পারো, সিলভার অক্সাইড এবং সিলভার সালফাইডের মধ্যে একটু চিন্তা করে দেখো তো কোনটার ক্ষেত্রে সাইনটা কি হবে। সিলভার অক্সাইড আর সিলভার সালফাইডের মধ্যে একটু চিন্তা করে বলো কোনটা সলিবিলিটি কম হবে, কোনটার বেশি হবে? সিলভার অক্সাইডের সলিবিলিটি বেশি হবে। আচ্ছা আমরা একটু ভেরিফাই করে নিই কোনটার বেশি হয়। কারণ দেখো তোমার, অক্সাইডের সলিবিলিটি বেশি হবে। আচ্ছা দেখো অক্সিজেনের আকার কি, অক্সিজেন এবং সালফার একই গ্রুপে আছে উপর থেকে নিচে। অক্সিজেনের কি আকার ছোট, সালফারের আকার বড়। সালফারের যেহেতু আকার বড়, তার মানে সালফারের পোলার আয়ন বেশি, এটার সমযোজী বৈশিষ্ট্য বেশি, এটা সমযোজী বৈশিষ্ট্য কম। যেহেতু এটা সমযোজী বৈশিষ্ট্য কম, তার মানে এটার তোমার কি হবে বলতো, সলিবিলিটি বেশি হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমার সাইনটা হবে এটা। ক্লিয়ার সবার? বুঝছি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ধরো এটা এত বেশি কঠিন না, এগুলোই তোমার এমসিকিউ তে আসবে এইচএসসি তে। ঠিক আছে, এটার উপর বেস করে এখন ধরো বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টে যদি দুই একটা কথা বলি, একদমই ইজি এখন এগুলো সলভ করা, কারণ তোমরা বুঝে গেছো মেইন বিষয়টা। আমাদের হাতে কয় মিনিট আছে? প্রায় শেষ মনে হবে। 40 ওর সময় শেষ হয়ে গেছে? তোমাদের কি কোনো ইন্ডিকেশন দেখাচ্ছে 40 মিনিট? না ভাইয়া, এই তো দেখা নেই। তাহলে মেবি আজকে আনলিমিটেড। হুম। আচ্ছা আমরা একটা কোশ্চেন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট। সো এটার উপর বেস করে আমরা আজকে ক্লাসটা শেষ করে ফেলি। সো প্রথম যদি এক্সাম্পল দিই আমরা, বেরিলিয়াম ফ্লোরাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, এটার মধ্যে কম্পেয়ার করো তো আগের মতো করে, কোনটার বেশি বয়লিং পয়েন্ট বা কোনটার মেল্টিং পয়েন্ট বেশি। ধরলাম বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট, এখানে এই বিষয়টা মাথায় রেখো যে যার বয়লিং পয়েন্ট বেশি তার মেল্টিং পয়েন্টও বেশি। ঠিক আছে, সো ওই হিসেবে চিন্তা করো। বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট একই লজিকের উপরই কাজ করে। সো বলো তো কার এখানে বয়লিং পয়েন্ট? বেরিলিয়াম ফ্লোরাইড। কার? বেরিলিয়াম ফ্লোরাইড। আচ্ছা এখানে কি বলতো, বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট কার বেশি হবে? কার বেশি হবে? যার আসলে সমযোজী বৈশিষ্ট্য কি হবে, কম হবে। ঠিক আছে, যার সিসি কম হবে তারই আসলে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেশি হবে। যার এখানে সিসি তো কম, ক্লোরাইড ম্যাগনেসিয়াম ফ্লোরাইড বেশি না? হ্যাঁ বেরিলিয়াম ফ্লোরাইডের সিসি বেশি, তার মানে অবশ্যই বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট এটার কম। সো তোমার কারেক্ট ইন্ডিকেশন হবে এটা। দেখো আরেকবার বুঝাই, সেটা হচ্ছে বেরিলিয়াম ফ্লোরাইড আর ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের মধ্যে একটু চিন্তা করো। বেরিলিয়াম ফ্লোরাইড সিসি বলতে আমরা মানে তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টারের কথা বলতেছি, সিসি বা কোভ্যালেন্ট ক্যারেক্টার। বেরিলিয়াম ফ্লোরাইড আর ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের মধ্যে একটু কম্পেয়ার করো। যেহেতু বেরিলিয়াম ফ্লোরাইড আকারে ছোট, সিসি বেশি, মানে যেহেতু ক্যাটায়নের আকার ছোট সিসি বেশি, তার মানে তোমার মেল্টিং পয়েন্ট কম। সো অবশ্যই সাইনটা তাহলে এটা হবে কম্পেয়ার টু এটা। বুঝছি সবাই? হ্যালো। জি জি ভাইয়া। আচ্ছা এখানে কিন্তু কনফিউজ হওয়াটা খুবই সোজা, জি কনফিউজ ভাইয়া, বুঝতে হওয়াটা পারছি। খুবই সোজা। সো একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। একটা এক্সাম্পল যদি আমি তোমাদের দেই, আমরা কপার ক্লোরাইড এবং কপার ব্রোমাইডের মধ্যে চিন্তা করতে পারি। আচ্ছা কপার না, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ব্রোমাইডের মধ্যে একটু চিন্তা করি। আচ্ছা একটু দেখো তো কপার ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ব্রোমাইডের মধ্যে কি হচ্ছে, সিসি দিয়ে চিন্তা করো, কার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট? ব্রোমাইডটা কম হবে ভাইয়া ভাইয়া। ক্যালসিয়াম ব্রোমাইডের দ্রাব্যতা কম। দ্রাব্যতা ক্যালসিয়াম না, ব্রোমাইডের দ্রাব্যতা কম। দ্রাব্যতা কোশ্চেনে চাই না। ভাইয়া হ্যাঁ, ও ক্যালসিয়াম বলেন। ব্রোমাইডের বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট কম হবে। আচ্ছা তোমরা হ্যাঁ বলছো ভাইয়া ওটা এটা কম হবে, দ্যাট মিন্স তোমরা এই সাইনটাকে এখানে বলতেছো।
ক্যালসিয়াম ক্লোরাইডে বয়লিং পয়েন্ট বেশি তাহলে। আচ্ছা, তাহলে একটু চিন্তা করে দেখো তো, যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে তোমার ক্লোরিনের আকার কি বলতো, ব্রোমিনের থেকে ছোট, ঠিক আছে? ব্রোমিনের আকার বড়, তার মানে ব্রোমিনের সিসি বেশি। সো ব্রোমিনের যেহেতু সিসি বেশি, তার মানে অবশ্যই ব্রোমিনের বিপি কম হবে, ঠিক আছে? ব্রোমিনের যেহেতু সিসি বেশি, তার মানে বিপি কম, সিসি বেশি বিপি কম। সো তার মানে অবশ্যই এটার যেহেতু বিপি কম, তার মানে অবশ্যই ক্যালসিয়াম ক্লোরাইডের তোমার বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টটা বেশি। আমরা যদি লাস্ট একটা এক্সাম্পলে আসি, ধরো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর কপার ক্লোরাইড, দেখো তো তোমরা মনে করে বলতে পারো কিনা এই দুইটার মধ্যে কি হবে। আরেকটা এক্সাম্পল, 4 নাম্বার এই এক্সাম্পল, দুইটার মধ্যে এই দুইটার মধ্যে একটু কম্পেয়ার করে বলো কি ঘটনা ঘটবে, দেখি তোমরা কতটুকু রিকল করতে পারো। সোডিয়াম ক্লোরাইডের বল্ডিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট বেশি হবে। সোডিয়াম ক্লোরাইড বেশি হবে, আচ্ছা একজন এটা বলছো। আরেক ঠিক আছে। 4 নাম্বারটা চার বাকিরা নাম্বারটাও পটাশিয়াম ক্লোরাইডের। পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, বাকিরা একটু বলো তো কি মনে করতেছো তোমরা, আমরা এটা কিভাবে করতে পারি? সবাই একটু ওপিনিয়ন শেয়ার করো সবার। ভাইয়া 3 নাম্বারটা ঠিকই আছে। আচ্ছা, 4 নাম্বারটাও ঠিকই আছে মনে করতেছো? দাঁড়ান একটু ভাবি। হ্যাঁ অবশ্যই। মুনা আপু, কোনটা অ্যান্সার হ্যাঁ হবে? দুইটাই ঠিক মনে হচ্ছে। ফাইজা আপু? ভাইয়া 4 নাম্বারটা অপোজিট সাইড মনে হচ্ছে। আচ্ছা, হাসিব ভাইয়া? হাসিব ভাইয়া কি নাই? আচ্ছা, তাবাসসুম আপু কি মনে হচ্ছে তোমাদের? বর্ণ ভাইয়া? ভাইয়া কনফিউশন লাগতেছে। আচ্ছা আচ্ছা, ব্যাপার না, মানে দেখো এখানে তোমাদের হয়তো কিছুক্ষণ আগে আমি জিনিসটা পড়াইছি, কপার ক্লোরাইড এবং সিলভার ক্লোরাইড। এই কপার ক্লোরাইড কি কপার প্লাস ক্যাটায়ন, আর সিলভার ক্লোরাইডে সিলভার প্লাস হচ্ছে ক্যাটায়ন। কপার এবং সিলভারের কথা তোমাদের মনে আছে, ওই যে গ্রুপ 11 কপার সিলভার হচ্ছে তোমার গোল্ড ছিল, এরা তোমার ওই যে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, সেটা হাইলি ভাইয়া এক্সেপশনালি পোলারাইজিং পাওয়ার দেখাবে। সো অবশ্যই তোমার এদের কি হবে বলতো, সিসির পরিমাণটা বেশি হবে। এটারও সিসির পরিমাণ বেশি হবে, এটারও সিসির পরিমাণ বেশি হবে, নো ডাউট। যেহেতু এদের সিসি বেশি, তাহলে বিপি কম। তার মানে তোমার সোডিয়াম ক্লোরাইডের আর কেসিএল একদম পারফেক্ট, তোমার সাইনটা ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইডের বয়লিং পয়েন্ট তোমার বেশি হবে। ক্লিয়ার সবার? আমরা তাহলে আজকে জি ভাই। এখানেই শেষ করে ফেলতেছি।